আমি জানি না স্পেশাল কি আছে এখানে। আপনার কিছু আইডিয়া আছে এখানে কি আছে স্পেশাল? তুষার ভাই আছে আর আমি আছি। আমরা এখন শৈশবে ফিরে গেছি আবার। আমি নিলাম এখানে বার্ন, এটা আমার খুব পছন্দ, মানে তুমি খাই। এখানে একটা জাহাজ আসতেছে সমুদ্র থেকে তীরের দিকে আসতেছে, সম্ভবত এটা বাম দিকে গিয়ে কোথাও দাঁড়াবে। হাঁটতে হাঁটতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে ব্রিজটা কীভাবে সরানো হইতেছে, প্রযুক্তি কোথায় চলে আসছে এখন। আর আমাদের ভাইয়া সবসময় আমাদের হেলদি খাবার সাজেস্ট করে, যেন আমরা ভাইয়ের সাথে থাকি, আমরা হেলদি হয়ে যেতেছি। এখানে একটা ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ারের সামনে সবাই ছবি তোলে। বন্ধুরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, সরি হাঁটতে হাঁটতে না, গাড়িতে করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন পোল্যান্ডে মালোয়া একটা শহরে ছিলাম কালকে রাত্রে। এখন ওখান থেকে আমাদের বড় ভাই আমাকে নিয়ে যাচ্ছে এখানে গুদেন্স শহরের ভিডিও আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে। আজকে আমি গুদেন্স শহর পুরোপুরি ঘুরবো। এখানে যে সমুদ্রের বিচ আছে ওখানে ঘুরবো। আমাদের গাড়ি ওইখানে পার্কিং, আর ভাইয়া এখানে যাত্রা বিরতির জন্য দাঁড়াইছে। আমরা 4 জন যাচ্ছি, ভাইয়া ভাবি আর হলো আমাদের এক ফ্যামিলি মেম্বার। এখন আমরা যাবো সমুদ্রের দিকে, আর ভাইয়ারা অনেক কিছু কেনাকাটা করবে এখানে। তা আশা করি ইন্টারেস্টিং কিছু হবে। আমি নিলাম এখানে বার্ন, এটা আমার খুব পছন্দ, মানে তুমি খাই। এখানেও পাওয়া গেল এটা। বন্ধুরা আমরা গিদান্স চলে আসছে একদম সমুদ্রের কাছে। এখনও সমুদ্রের কাছে যায়নি, আমাদের গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। গাড়ি এখানে টাকা দিয়ে পার্কিং করতে হয়। কত টাকা লাগছে আমি একজনে যাই না, কত জুলতি, 12 জুলতি সম্ভবত পার আওয়ার। এখন আমরা সমুদ্রে প্রচুর টুরিস্ট আসার পথে আমরা দেখতেছিলাম যে প্রচুর গাড়ির চাপ। আর এখানে দেখেন কী পরিমাণ টুরিস্ট, আর আমাদের ভাইরাও আছে এখানে। দেখেন গাড়ির পার্কিংয়ের কোনো মানে জায়গা নেই, দেখেন সব পাগলের মধ্যে আছে অবস্থা। ওভার টুরিস্টের হবে পরিবেশটা আমার যেটা মনে হচ্ছে। সমুদ্রের কোন দিকে, ডানা না বামে? এই জায়গার নাম জানো কি বললো ভাইয়া? গিদান্স। মানে গিদান্স তো সিটির নাম, মানে এই স্পেসিফিক জায়গার নাম জানো কি বললো? মলো। আচ্ছা, এটা হলো জিদান্সকের মলো নামক স্থানে আমরা আসছি। আমি জানি না স্পেশাল কি আছে এখানে। আপনার কিছু আইডিয়া আছে এখানে কি আছে স্পেশাল? মানে এখানে আগে আসছেন কখনো? সমুদ্রের পাড় আর কি। এই আচ্ছা, না আমরা অন্য জায়গায় গেলাম নাকি, মলোতে কেন আসলাম? মলোতে অন্য জায়গার সাথে তফাৎ কি? একটা ব্রিজের মতো এই জায়গা থেকে অনেক মানুষ ইসে ওঠে, জাহাজ আছে। যাই হোক আমরা কাছে গিয়ে দেখবো এখানে কি আছে, স্পিড বোট, জাহাজ। হাঁটতে এরকম একটা জায়গায় আসছে, দেখেন কি পরিমাণ টুরিস্ট। এখানে দেখেন পাইপ থেকে পানি বেরিয়ে দিচ্ছে পরিবেশ ঠান্ডা রাখার জন্য। এখন হালকা একটু গরম আছে এখানে, বাচ্চারা দুষ্টামি করতেছে। এখন মানুষের কি পরিমাণ ভিড়। আমরা একটা সাইডে আছে, এখানে একটা ব্রিজ গেছে, এটা হলো বাল্টিক সি। আপনারা জানেন যে পোল্যান্ডের সাথে, তারপরে এই যে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং ফিনল্যান্ড, এসব দেশের সাথে বাল্টিক সির একটা সম্পর্ক আছে। এবং এই এরিয়াটা বাল্টিক সির একটা অংশ এদিকে পোল্যান্ডের দিকে ঢুকছে। এটা হলো বলে গালফ অফ গুদেন্সকের দিকে আমরা আছি। এবং আজকে স্যাটারডে হওয়ার কারণে অনেক মানুষের চাপটা একটু বেশি আজকে। এখানে প্রচুর মানুষের চাপ। এখানে অনেকে ভলিবল খেলতেছে, অনেকে সাইকেল নিয়ে আসছে এখানে। সাইকেল প্রেমিক অনেক বৃদ্ধ মহিলা যারা সাইকেল নিয়ে ঘুরতেছে। সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ আছে, গোসল করার জন্য একদম পারফেক্ট পরিবেশ। আর এখানে দেখেন বাম দিকে কিন্তু মানুষের ওখানে প্রচুর বাচ্চারা এখানে ইয়ে করতেছে, গোসল করতেছে। বেশিরভাগ লোক পরিবার পরিজন নিয়ে আসছে এবং ফরেনার আছে প্রচুর। আমরা তো বোঝা সম্ভব না, বেশিরভাগ আমরা পানির কালারটা দেখেন কত সুন্দর। আর সমুদ্রের ভিতরে কিছু নৌকা দেখতেছি, ডিঙ্গি নৌকার মতো। কিছু ইলেকট্রিশিয়ান কাজ করতেছে, আমি জানি এখানে কি জন্য, সম্ভবত এখানে কোনো মিউজিক বা কনসার্টের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সন্ধ্যার সময় হবে, মানুষ খুব আনন্দ করতেছে। এখন সামার সিজনে সবাই খুব আনন্দ করে। যাই হোক আমরা যে মল জায়গার কথা
ভাবছিলাম এই জায়গাটা নাকি ওই মাথায়, তো আমরা ভুল জায়গায় চলে আসছি। তবে পুরো এরিয়াতে আমি যা বুঝতেছি এখানে মানুষের প্রচুর চাপ আছে এবং খুব সুন্দর সমুদ্রের সৈকত, এখানে আকর্ষণীয় ব্যবস্থা আছে গোসল করার জন্য। আমি ইয়াতে আসার পর অনেক সমুদ্র দেখছি, তো এখানে ভালো এরিয়া নেই, ভালো এরিয়া না থাকলে কিন্তু আপনার সমুদ্রের ট্যুরিজমের এই এখানে কিন্তু পুরো বিচটা এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত। আমাদের সমুদ্র পার থেকে হাঁটতে যেয়ে চলে আসছি, তো আমাদের গাড়ি ওইখানে মাত্র 10 মিনিট হয় না, এখন আমাদের গাড়ি নিয়ে আসতে হবে, যে চলে যেতে হবে যে ভাইয়া যে জায়গার কথা বলো ওই জায়গাটা আরেক জায়গায়, এরকম একটা ব্রিজ সমুদ্রের ভিতরে নাকি আরও লম্বা আরও বড়, ওইটা ওখানে যেতে চাচ্ছে। আর এখানে দেখেন এই যে সমুদ্রের পাড় দিয়ে যে এই মেরিন ড্রাইভের মতো রাস্তা, এখানে দেখেন মানুষজন যে যার মতো আনন্দ করতে সবাই সাইকেল চালানোর চেষ্টা করেছে এবং এই সাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় দেখেন জঙ্গলগুলো বা ফরেস্ট যেটা বলেন এখানে সাইকেল চালাচ্ছে। এখানে আমারও রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, একদম নতুন রাস্তা, ইচ্ছা করতে সাইকেল চালানোর জন্য। কিন্তু যেহেতু আমরা সীমিত সময়ের জন্য আসছি, কিছুক্ষণ পর রাত হয়ে যাবে আর আমাদের আবার প্রায় 130 কিলোমিটার ব্যাক করতে হবে আবার যে শহরে আমরা আপাতত অবস্থান করতেছি। ইউরোপে যেটা থাকে এরকম গান এখানে হচ্ছে। দেখেন আমরা এখানে গাড়ি পার্কিং করছি, আমরা আসছি যে মল জায়গায় যাওয়ার কথা, এই মলতে আসছি। আসার পর এখানে আধা ঘন্টা শুধু ঘুরছি গাড়ি পার্কিংয়ের জন্য, এই সরকার মতো এই দিক দিয়ে এইগুলিতে সেইগুলিতে এইভাবে যেতে যেতে অবশেষে ওইখানে এক গাড়ির পাশে আরেক জায়গায় পার্কিং করছি। এটা পুরোপুরি পারফেক্ট হয়েছে কিনা যায় না, জাস্ট করার দরকার করা হয়েছে আর কি, বাস। এটাকে এখন যে কোনো ঝামেলাও করতে পারে, জরিমানাও করতে পারে, কিন্তু রিস্ক নেওয়া লাগছে, কিছু কারণে অনেকক্ষণ ধরে করতে করতে টায়ার্ড হয়ে গেছে ভাইয়া, যে ভাইয়া যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি মলও, যে একটা ব্রিজ আছে বললাম সমুদ্রের ভিতরে, এই ব্ল্যাকসির ভিতরে, ওখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য আর কি। এখানেও প্রচুর মানুষের ভিড় আছে, তবে এখান থেকে বোঝা যাচ্ছে না, এই গলিটার ভিতরে এখন মানুষ মোটামুটি কম আছে, এখানে একটু নিরিবিলি রেস্টুরেন্ট। আর এখন আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, দুপুরবেলা যে আমরা গরমটা দেখছি এখন কিন্তু গরমটা নাই। আর এখানে হলো রেস্টুরেন্ট প্লাস হলো হোটেল টোটেল, এখানে হলো ট্যুরিস্টদের জন্য। দেখেন সামনে কি পরিমাণ ট্যুরিস্ট এখানে ভিড় করছে, দেখেন চারিদিকে একটা রেস্টুরেন্ট একটা সিটও বসার জন্য খালি নাই। আর এখানে দেখেন সমুদ্রের দিকে থেকে আর সমুদ্র এই জায়গা থেকে আসতেছে, এদিকে বাম দিকে হলো সমুদ্র, কীভাবে মানুষজন যাচ্ছে। এখানে হলুদ গেঞ্জি পরে কিছু একটা বিক্রি করতেছে, সম্ভবত কোনো সার্ভিস তারা প্রোভাইড করতেছে, এখানে সবাই নাম লিখতেছে। আর এখানে মানুষ মানে মল ওর একদম সেন্ট্রাল এরিয়া আসছে, সেন্ট্রাল এরিয়া আসছে। এখন দেখেন এখানে কি পরিমাণ আর এখানে দেখেন কি আগুনের কি খেলা দেখা যাচ্ছে, আমরা এটা দেখি। Tutaj Państwo z tyłu macie rewelacyjne miejsca, najlepsze. Cały mój pokaz mojej lepszej perspektywy. Na finale tego pokazu zobaczcie jeden z najniebezpieczniejszych numerów na polskiej ulicy. Jestem jedynym artystą ulicznym w Polsce, który wsiada na ten monocykl i żongluje płonącymi pochodniami dla waszej zabawy. Ogień jest prawdziwy, ale ważne, żebyście się absolutnie niczego nie bali. Jestem zawodowcem, nie robię tego pierwszy raz. Szybki trik rozgrzewkowy i będziemy mogli zaczynać. Pochodnia 1. Pochodnia 2. 3. 4. I pochodnia 2. Hop, 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 hop. Tada! Dobra, jeszcze wam poinformuję. দেখেন এখানে একটা চার্চ আছে, চার্চের সামনে এখানে দেখেন মানুষের প্রচুর ভিড়। আর এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টে মানুষজন খাচ্ছে। আর আমরা যেই মলও যেই জায়গায় আমাদের আসার উদ্দেশ্য ছিল, ওই মলের সামনে আমরা চলে আসছি, পাশেই চার্চ। আর এখানে মল দিকে হলো আমরা হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের দিকে চলে যাবো। ওখানে আমরা অনেক জাহাজ টাহাজও আছে সম্ভবত দেখতে পাবো। এখানেও মিউজিক চলতেছে দোকানগুলোতে, আইসক্রিম বিক্রি হতেছে ওই দোকানে। এগুলো মলের গেট দেখতে পাচ্ছেন, এখানে দেখেন বেলুন উড়ানো হচ্ছে, মানে বেলুন বিক্রি করা হইতেছে। এখানে বিভিন্ন লোকেরা তাদের বাচ্চাদের জন্য বেলুন কিনতেছে দেখেন। আর ওরা বাম দিকে যাচ্ছে, আমি জানি না কি দেখার জন্য যাচ্ছে এখানে। আর এখানে দেখেন বসার জায়গা করা হয়েছে সুন্দরভাবে।
এই জায়গাটা খুব সুন্দর, এটাও একটা সেন্ট্রাল এরিয়া, খুব সুন্দর এরিয়া। আমি এখানে একটা দেখি ছবি তোলা যায় কিনা। আমরা হাঁটতে এরকম একটা জায়গা আসছে, এই জায়গাটা খুব সুন্দর দেখেন। আর এখান থেকে হাঁটতে আমরা একদম সমুদ্রের দিকে যাবো এখন। আমি আমার সাথে লোকগুলো দেখতেছি না, হারায় গেল। ওইদিকে এরা কি যেন একটা কিনতেছে ওইখানে, আমি এদের হারায় ফেলেছিলাম ভদ্রলোকদের। তারা এখানে সম্ভবত হাওয়াই মিঠাই কিনতেছে। এখানে দেখেন যে আমাদের দেশে যে ইয়া খেলে মানুষ, চাই দেখে এমন ঘুরায় যে কি বলে আমি জানি না। তুষার ভাই এটা যেন কি বলে আমাদের দেশে ঘুরেছে, নাগরদোলা। নাগরদোলার মধ্যে একদম সেম। এখানে দেখেন বড় বড় বৃদ্ধ মহিলারা পর্যন্ত এটার উপর উঠছে। হ্যাঁ হ্যাঁ জানি, আমাদের দেশে তো আমরা খেলতে নেব। আর এখানে আমরা খাবো হাওয়াই মিঠাই। দেখেন হাওয়াই মিঠাই কীভাবে বানায় এখানে, আপনি দেখাইতেছেন। হ্যাঁ হ্যাঁ হাওয়াই মিঠাই খাওয়া যায়, আমার তো সেই ছোটোবেলায় খাইছিলাম, এখন বড় হয়ে গেছে এখনও খাইতেছিলাম। শিলাতে মানে কি সাইড খাইব না কেটা? ডায়াবেটিস যুক্ত মানুষ খাইব না। দেখেন কীভাবে হাওয়া মিঠাই বানায়। এই যে আমি নাগরদোলার কাছে আসলাম, দেখেন এখানে বৃদ্ধ শিশু সবাই আনন্দ করতেছে। আমরা হাওয়ার মিঠাই নিলাম দুই ভাই। দেখেন এখানে আমাদের তুষার ভাই আছে আর আমি আছি। আমরা এখন শৈশবে ফিরে গেছি আবার। মিষ্টি প্রচুর মিষ্টি। আর এটার দাম নিল হলো 45 টাকা, মানে 15 টাকা করে পার পিস। 15 টাকা মানে ভালোই এক্সপেন্সিভ, যেটা আমাদের দেশে বাংলাদেশ মানে এগুলো 5 টাকা করে বিক্রি করে। আর এই দেশে 15 টাকা মানে বাংলাদেশ টাকা অনেক টাকা। এখানে 1 টাকা বাংলাদেশ সম্ভবত 30 টাকার মতো, অনেক এক্সপেন্সিভ। আমরা এই মলের ভিতরে ঢুকলাম। টিকিটের এখানে গেট দেওয়া আছে আপনার, এখানে টিকিট 500 তারপর ঢুকতে হয়। কত? 10 টাকা করে। এখানে 10 জুলুতি করে নিল ভিতরে ঢোকার জন্য। ও অনেক সুন্দর, এখান থেকে দেখেন অনেক সুন্দর লাগতেছে এখান থেকে। আমরা এখানে মল না নাম জায়গা, আমরা এখন মলের ভিতরে আসলাম। এখন শপথ শপথ কি? এটাই শপথ মল। ও এই জায়গার নাম শপথ। এটা এখানে একটা ব্রিজের মতোই দেখেন আপনার সমুদ্রের ভিতরে হয়ে গেছে। আর এখানে এই সাইডটাতে মানুষ গোসল করতেছে, প্রচুর ভিড়। একদম ওই যে নীল কালার মানে কিছু ফরেস্ট দেখতে পাচ্ছি পর্যন্ত ভিড়। আর এই পাশেও সেম অবস্থা। আচ্ছা আমরা যে জায়গাতে আসছি ওই জায়গা পুরো এরিয়াটিতে এইভাবে সমুদ্র, এবং সব জায়গায় এমন লোক করানো। কি পরিমাণ এরিয়া নিয়ে আপনারা বুঝতে পারেন। ওই মাথায় আমরা ছিলাম, ওইখান থেকে একদম এই পর্যন্ত 7-8-10 কিলোমিটার মতো আসছি। এখানেও সেমভাবে মানুষের ভিড়, আর এইখানেও সেমভাবে মানুষের ভিড়। আর আমাদের সাথে আছে আমাদের তুষার ভাই। তুষার ভাইয়ের অনুভূতি কি, কেমন লাগতেছে এখানে আসার পর? অনেকদিন পর আসলাম। এর আগে কতবার আসছেন? এর আগে আসছি কয়েকবার, কিন্তু এবার লাস্ট অনেকদিন পর, প্রায় 1 বছর পর আসলাম। সেম আছে নাকি আগের থেকে অনেক উন্নত হয়েছে? সেম। সেম। এই সামার টাইমে আসলেন না, তখন একটু শীত ছিল। শীতের সময় তো এত লোক থাকে না। লোক কম। শীতের সময় লোক থাকে না, তবে সামারের সময় এখানে আপনি কোনো হোটেলও খুঁজে পাবেন না, আপনি অ্যাডভান্স বুক করা না থাকে। আর এরকম সমুদ্রের এখানে প্রচুর ইয়া থাকে। আর এখানে আমি বুঝতেছি না, প্রচুর কালো কালো এগুলো কি জানেন? কালো কেন এগুলো? এই আপনার ছাইয়ের মতো। আমি সে বলতে পারি না, কাছে গেলে বলা যাবে। এগুলো আমার মনে হয় যে ওই যে আপনার ডেড সি সম্পর্কে জানেন জর্ডানে, ডেড সিতে ওইখানে দেখছি মানুষ কালো, সমুদ্রের ভিতর কালো কি যেনটা আছে, ওগুলো মানুষের গায়ে লাগালে মানুষের শরীরে কোনো উপকার আছে। এখানে ওই সেমভাবে ওই কালো দেখতেছি ওই মাথা পর্যন্ত। এরপরে আবার স্বাভাবিক, আর এখানে তো স্বাভাবিক বালু। যান আমরা সামনে যাবো, কিছু কইতে যান। ও নাইস নাইস। আচ্ছা পোল্যান্ডের লোকজন কেমন আপনার, কতটা ফ্রেন্ডলি আর কতটা ভালো? পোল্যান্ডের লোকজন খুবই ভালো, ফ্রেন্ডলি সবাই। আর এখানে যে যারা টুরিস্ট তারা তো শুধু পোল্যান্ডে না, অনেক বিভিন্ন দেশের লোক আছে। আমরা
আমরা হাওয়াই মিঠে খাইছিলাম, হাওয়াই মিঠে খাওয়ার পর আমাদের হাত, আমাদের মুখ, তারপরে জামা কাপড় সব নষ্ট হয়েছে। পরে আমাদের পানি কেনা লাগছে। এতটুকু একটা বোতলের দাম 8 জিলোতেই নিল। 2টা বোতল নেওয়া হয়েছে 16 জিলোতে। বুঝতে পারতেছেন কত এক্সপেন্সিভ। 1 জিলোতে বাংলাদেশে মানে 30 না 31 টাকা। 30 টাকা। তাহলে বুঝেন। আর আমরা এই বোতল বাংলাদেশে কিনলে 10 টাকা বা 15 টাকা, হয়তো টুরিস্ট স্পটে 20 টাকা নিতে পারে। আর এই জায়গায় দেখেন কি অবস্থা, কতটা এক্সপেন্সিভ। আর আমরা বলি যে বাংলাদেশের টুরিস্ট স্পটে সবাই ডাকাতি করে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায় এমন ডাকায়, মানে বিশেষ করে টুরিস্ট স্পটগুলোতে, পৃথিবীর সব জায়গায়। এবং যারা বুদ্ধিমান এরা খাবার টাবার বা পানি বা যে কোনো ইম্পর্টেন্ট জিনিস এগুলো অন্য শহর থেকে কিনে নিয়ে আসে অথবা সুপার শপ থেকে কিনে নিয়ে আসে। সমুদ্রের পাড়ে এসে তারাই কিনে যাদের আসলে এরকম প্রস্তুতি নাই আর হোটেল টাকা আছে, তাদের টাকা আছে, এরা এইভাবে খরচ করছে। ওইখানে জাহাজ আছে। হ্যাঁ, এটা ক্রুজ শিপ নাকি পোর্টের জাহাজ? ওটা এখানে কিছু ডিঙ্গি নৌকার মধ্যে দেখতেছি, ওগুলাতে যারা এগুলো টুরিস্টরা ঘুরে, টুরিস্টরা এগুলো ওইদিকে আরো জাহাজ আছে। এখানে ওই যে আপনারা ইয়ারে হ্যাঁ অনেকগুলো জাহাজ আছে ডান পাশে, হ্যাঁ এইদিকে ডান দিকে অনেক জাহাজ আছে। সুন্দর সম্মেলন, অনেক ভালো লাগলো। আশা করি আপনারা এনজয় করতেছেন। আর পোল্যান্ড যারা আসবেন অবশ্যই এই জায়গাটা মাস্ট ভিজিটে রাখবেন। আর এই জায়গাতে সিটি সেন্টার, সেই জায়গাটা অনেক সুন্দর। আমি যাইনি গিদান্সকে যে সেন্টার, ওইখানে অনেক একটা নদী আছে খুব সুন্দর। এই নদীর পাশে অনেক সুন্দর কালারফুল বিল্ডিং আছে। ওইখানে আমাদের যাওয়া হয়নি, হয়তো যাই না, ফিউচারে যাওয়া হতে পারে। আর ওইখানে মানে তেল গ্যাস উঠানোর ইয়ে আছে। হ্যাঁ, এই সাগরের থেকে যারা তেল গ্যাস সন্ধান করে, এরকম বিভিন্ন সংস্থা আছে পোল্যান্ডের গভর্নমেন্টের, ওগুলা ওইখানে আমরা দেখতেছি। এটা আমাদের এই রোমানিয়াতেও আছে, কৃষ্ণ সাগরের ভিতরে। আমরা জানি যে অস্ট্রিয়ার বিভিন্ন কোম্পানি তেল গ্যাস উঠায়, ওএমবি কোম্পানি, রোম গ্যাস কোম্পানি। এখানে দুবিন আছে, আপনারা চাইলে সমুদ্রের ওই পাশে যে আইল্যান্ডের মতো যে জায়গাগুলো, আইল্যান্ড না যদি এটা কানেক্টেড এর সাথে, ওখানে আপনারা অনেক দূরে দেখতে পাবেন ছোটো ছোটো ক্ষুদ্র জিনিসও। তো এখানে এই যে আপনার টাকা ঢুকাইতে হয়, টাকা 2 টাকা এবং 5 টাকা, দুইটাতে হয়তো 2 জনের সুবিধা। আপনি এটার মাধ্যমে অনেক দূর পর্যন্ত দূরবীনে আপনি ইয়ে করতে পারবেন, দেখতে পাবেন। আমরা একদম আস্তে আস্তে একদম মাথায় চলে আসছি। আমাদের ভাবি আছে, উনি একটু টায়ার্ড ফিল করতেছে, উনি ওইখানে রেস্ট নিতেছে, আমরা হাঁটতে বসে চলে আসছি। টুরিস্টরা এখানে সবাই লাইফ জ্যাকেট পরা, একটা স্পিড বোটে করে ওদেরকে মানে সাগরের বিভিন্ন প্রান্তে ঘোরানো হইতেছে। কী পরিমাণ লোক, মানে একটু অতিল থানার ঠাই নেই। একদম ওই যে লিবিয়া থেকে মানুষ যেভাবে ইতালি আসে না, একদম ওইভাবে ওদের ড্রেস পরে তবে এখানে ঘুরাইতেছে, হ্যাঁ খেলা দেখাইতেছে। হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় আসছি, এখানে অনেক ইয়ট দেখতে পাচ্ছি। এখানে হলো ইয়ট, হ্যাঁ ভাড়া কীরকম আইডিয়া আছে? যাই হোক, এখানে ভালোই এক্সপেন্সিভ হবে, আমার ধারণা এটা ভালো এক্সপেন্সিভ হবে। এগুলো সাধারণ মানুষ সামর্থ্যের বাইরে, একমাত্র যাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত তারা এগুলো ভাড়া নিতে পারে। দেখেন এখানে কী পরিমাণ ইয়ট, যদিও একটা গ্রুপ এখানে যাচ্ছে, গ্রুপে নিলে হয়তো ওটা আপনার পোষানো সম্ভব, কিন্তু অনেকে আছে এগুলো পার্সোনালি ইয়ে করে, পার্সোনাল হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা ছোটো ফ্যামিলি অনেক সময় এগুলো নেয়, নিয়ে তারা সাগরের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে, অথবা অনেক সময় দেখা গেলো সাগরের একটা নির্দিষ্ট জায়গায় ওরা নোংর করে ওদের মতো করে ওরা আনন্দ করে। এগুলো ছোটো ইয়ট, এর থেকে বড়ো ইয়টও আছে, তবে এগুলো বিলাসী আর কি বিষয়টা। দেখেন এখানে একটা গ্রুপ উঠতেছে, তার মানে এখানে ভালোই চাহিদা আছে বলে এত ইয়ট। আর আমরা একদম মানে যে হাঁটতে হাঁটতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দেখেন প্রচুর মানুষের ভিড়, ভিতরে অনেক রেস্টুরেন্ট দেখতেছি। আমার ধারণা এখানে অনেক এক্সপেন্সিভ হবে খাবার দাবার। আর এখানে যারা দোকান ভাড়া নিছে এরাও মোটা অঙ্কের টাকা দিয়ে এখানে দোকান। আর এখানে মেনু আছে, আপনার দাম সম্পর্কে এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। আহামরি ইয়াও না, এক্সপেন্সিভও না, 50 টাকা থেকে 80 টাকা এরকম দাম। আমি ভাবছিলাম যে হয়তো সব 100 টাকার উপরে মেনু হবে। এই যে এখানে ইউটগুলো সব ওয়েট করতেছে তাদের যেই গ্রাহকদের জন্য। আমরা একদম যে মাথায় আসছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে। এখানে দেখেন যে লোহাগুলা একদম অনেক পুরানো হয়ে গেছে সমুদ্রের পানির সাথে ঘর্ষণ হইতে হইতে। তো এটা কতটা সেফ আমি জানি না, হয়তো এটা মজবুত ভাবে করা হয়েছে, কিন্তু কেমন বেঁকা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এগুলো এতটা মজবুত আছে কিনা আমার ধারণা নাই। তো অবশ্যই এখানে মজবুত থাকার কথা, এগুলো অবশ্যই চেক আপে রাখা হয়। এখানকার যে অথরিটি আছে এরা অবশ্যই এটা খেয়াল রাখে যে এটা কতটা, সব কিছু একটা স্থায়িত্ব থাকে, স্থায়িত্বটা ঠিকমতো না থাকলেও এটাকে অবশ্যই পরিবর্তন করার প্রয়োজন, সেটা অবশ্যই তারা নজর দিতে রাখে আমার ধারণা।
এখান থেকে দেখেন এখানে স্মোকিং করা নিষেধ, তারপর হলো এখান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়া নিষেধ। এখানে সাইন দেওয়া আছে, সিসি ক্যামেরা আওতাভুক্ত সব কিছু এখানে লেখা আছে। আমরা হাসতে একদম একদম মাথায় চলে আসছি। এখানে অনেকগুলো পাথর দিয়ে রাখা হয়েছে। এই পাথরগুলো দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো এই সমুদ্রের যে ভারী ভারী ঢেউগুলো আসে, ঢেউগুলো যাতে এই যে কনস্ট্রাকশন এটার কোনো ক্ষতি করতে না পারে। আর এখানেও একটা দূরবীন আছে, এই দূরবীন দিয়ে আপনার অনেক দূর দূরান্তের জাহাজগুলো, তারপরে অনেক পাখি, দূর দূরান্তে অনেক পাখি ওড়ে, ওই পাখিগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে। আর এই হলো এখানে আমরা সর্বশেষ মাথায় চলে আসছে। এখানে একটা ইয়েলো কালারের একটা পাইপ দেখতে পাচ্ছি, এটা দিয়ে কী নির্ণয় করা আমার কোনো ধারণা নেই। এখানে এই অবস্থা। এখানে একটা জাহাজ আসতেছে সমুদ্র থেকে তীরের দিকে আসতেছে, সম্ভবত এটা বাম দিকে কোথাও দাঁড়াবে। এখানে পোল্যান্ডের পতাকা দেখতে পাচ্ছি। আর জাহাজটার নাম হলো জেগলুগা গদান্স্ক। ও, জাহাজের নাম হলো রুবিন। বেশি বড় না, এলো আমাদের সেন্ট মার্টিনে যে ধরনের জাহাজ যায় ওই টাইপের, কিন্তু এটা দুইটা ইয়া দেখতেছি, ঠিক মাথায় দুইটা শিঙের মতো যে ইয়া থাকে ওইটা দেখা যাচ্ছে। আমাদের মানে জাহাজগুলো থাকে হলো সাধারণত একটা ইয়া আগা মাথা আগা থাকে আর কি, এখানে দুইটা ইয়া দেখতেছি, এর কারণ কি যায় না। দেখেন জাহাজটা খুব তীরের দিকে আসতেছে, পিছনের ভিতরে এখন নম্বর করবে। দেখুন এই জাহাজে সব যাত্রী সবাই নামা শুরু করবে এখন। এই জাহাজের আমি যেটা ইন্টারেস্টিং বিষয় বললাম যে ইয়াতে আগা দিয়ে দুইটা মাথা, এটার যেটা নর্মালি একটা মাথা থাকে, এরকম আমি দেখতে পাইনি, তবে সুন্দর লাগতেছে। আর দেখেন নিচ দিয়া একদম ফাঁকা, মানে এটা দুইটা, এটার তলা দিয়ে দুইটা ইয়া আছে, দুইটা ইয়া উপরে এই জাহাজটা অবস্থান করতেছে। এবং খুবই ইন্টারেস্টিং, এখানে নোংর করা হইতেছে এখানে। অসংখ্য যাত্রী এখানে যে নোংরের জন্য দড়ি ফেলানো হয়েছে, এই যে এখানে একটা দড়ি ফেলানো হয়েছে, পাশে আরেকটা দড়ি করা হয়েছে। এখন সম্ভবত যাত্রীরা নামবে, যাত্রীরা সব এক সাইডে আসছে এখানে। এবং যে এগুলোর কাজ করতেছে খুব ব্যস্ত, সেই যে লাল গেঞ্জি বা লোকটা খুবই ব্যস্ত হচ্ছে। সম্ভবত পিছন দিয়েও এটা ইয়া লাগানো হবে, রশি লাগানো হবে। এই যে দেখেন রশি মেলা ইয়া করতেছে, একটা মেয়ে রশি ইয়া করতেছে, ছুঁড়ে মারবে এখন, ওইটা হলো ওই লাল গেঞ্জি ওই ছেলেটা ধরে ওইখানে নোংরের ব্যবস্থা করা হবে। আর এখানে দেখেন অসংখ্য টুরিস্ট, তারা খুব এক্সাইটেড। এখানে একটা মেয়ে দেখতে পাচ্ছি, এই মেয়েটা হলে এই জাহাজের এই কর্মরত একটা মেয়ে। আর ওই পাশে একটা ভদ্রলোক দেখতেছে, সেও খুব উত্তেজনা সহকারে সে এখানে রশি ইয়া করতেছে। আর ওই লোকটা দেখেন ওখানে কী করতেছে, আবার লাঠি দিয়ে রশিটা আনলো, ওই লাঠিটা আবার জায়গা মতো রেখে দিল। আর এখানে গেট খুলে দেওয়া হয়েছে, এখানে যারা টুরিস্ট দর্শনার্থী তারা আস্তে আস্তে নামা শুরু করবে। এখানে সম্ভবত একটা ইয়া দেওয়া হবে, মই দেওয়া হবে। মই না, ওগুলোর কী বলে, যে জাহাজ থেকে যে একটা কাঠের ইয়া দেওয়া থাকে, ওটা আমি জানি না কি বলে। ও, এখানে ইয়া দেওয়া হইতেছে, কানেকশন তৈরি করা হবে আর কি এখানকার সাথে, জাহাজের সাথে। তারপরে দর্শনার্থীর নামা শুরু করবে এখান থেকে। জাহাজে যেই দর্শনার্থী বা টুরিস্টরা ছিল তারা একে একে বের হচ্ছে। আমার কোনো আইডিয়া নেই জাহাজে যে এত গ্রুপের একটা বিশাল গ্রুপ এরা ঘুরলো, এরা কীরকম খরচ করছে এখানে। আমার সাথে যে এই ভদ্রলোকরা, এদের আমি খুঁজে পাচ্ছি না, এরকম বোধ ওইখানে দাঁড়ায় আছে, আমি ওইখানে যাচ্ছি। দেখেন পুরো একদম ভরপুর ছিল, আমার ধারণা এখানে দাঁড়ানোর মতো জায়গাও ছিল না, এত লোক এখানে। দেখেন সবাই নামতেছে। আমরা সামনের দিকে আবার যাই, এখানে গিয়ে কিছু ওয়েট করবো। আমরা সন্ধ্যাটা দেখতে চাচ্ছি। আমরা মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট, আমরা আবার ব্যাক করতেছি। এখানে সামনে একটা হোটেল দেখতেছি, খুব ইউনিক ডিজাইনের একটা হোটেল, অনেক প্রাচীন। আর এটা ধনী লোকের একমতো থাকতে পারে। আমার ধারণা এটা অনেক এক্সপেন্সিভই হবে, কারণ ওখান থেকে খুব সমুদ্রের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। যারা বিশেষ করে হোটেলের উপর সাইডে প্লাস এই জানলা সাইডে যারা রুমগুলো নেবে তারা খুব ভালোভাবে এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। এই সন্ধ্যার সময় যে শো আওয়াজ আসে, এই সব হোটেল না, এই সিরিয়ালে এখানে সব হোটেল দেখতেছি। এই পাশে ওই যে লাল লাল কালারের যা ছাদগুলো দেখতেছে না, সব হোটেল এখান থেকে। আর এখন একটা লোক সংখ্যা সবাই ব্যাক করতেছে, দেখেন পিছন থেকে। এই জাহাজ থেকে অনেক লোক আসছে, আর কিছু লোক আছে এখানে। পর্দা লাগবে কি জন্য? হ্যাঁ, এখানে এই যে কনসার্ট শুরু হবে একটু পরে সন্ধ্যার দিকে। এখন হলো চেয়ার দেওয়া হয়েছে, দেখেন। হ্যালো, এখানে দেখেন চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারগুলোতে দর্শনার্থীরা বসবে। আর এখানে খুব সুন্দর আয়োজন হবে। অনেক সময় অনেক বিখ্যাত শিল্পীরাও এখানে আসে। তা আমরা তো ইউরোপিয়ান শিল্পীদের খুব একটা চিনি না, তাই আমরা তেমন একটা আগ্রহ দেখাইতেছি না। এখন ঠিক পুরোপুরি বের হয়ে গেলাম, এখন জানি না কোথায় যাওয়া হবে, ভাইয়া জানে। ভাই আমাদের নিয়ে যাবে হয়তো কোনো স্পেশাল জায়গায়।
এখানে দেখেন এক ভদ্রলোক খেলা দেখাইতেছে, প্রচুর লোকের ভিড় এখানে। এই দেখেন এখানে একটা উঁচু জায়গায় সে ফুটবল খেলতেছে। One try and one idiot. But anyway, thank you for being here. If I gave you a smile, I'm really happy. If you want to make me smile, give me money. If you don't have money, দেখেন লোকটা কি সুন্দর এখানে খেলা দেখাইতেছে। okay. এখন খেলা দেখানো উপরে বসে বসে ফুটবল খেলা দেখে, লোক আর অন্য পুরো এরিয়া দেখেন। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনে দিয়ে যাবো। আমাদের এখানে মোটামুটি কাভার হয়ে গেছে, ভাইয়া ভাবি এবং তুষার ওরা সামনে দিয়ে চলে গেছে। আমি ওদের হারাই ফেলেছি কিনা যাই না। এখন আমরা গাড়ির কাছে যাব। এখন কি পরিমাণ ভিড়, আমার হাতও এরকম আমার শর্টকাটে যেতে হবে, আমি এখান থেকে ঢুকে যাই। কেন এখানে মানুষের ভিড়ে এদের ভিতরে হাঁটাটা কঠিন হয়ে যেতেছে আমার জন্য। গোদেন শহরের ওল্ড সিটিতে আসছি আমরা। একটা রেস্টুরেন্ট গোল্ড শহরে আসছি। এখানে আমরা গত 1 ঘন্টা ধরে ভাইয়ারা একটা পুরোনো রেস্টুরেন্ট তারা খাইছিল, ওই রেস্টুরেন্টের নাম জানে না, কিন্তু একটা স্পেসিফিক লোকেশন ওরা জানে। ওইটা খুঁজতে খুঁজতে আমরা পুরো 1-1.5 ঘন্টা ধরে গাড়ি নিয়ে চক্কর দিয়ে দিতে, ওইটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, পরে এখন এখানে গাড়ি পার্কিং করলাম এরিয়াতে। এখন আমরা দেখি অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা করতেছি। এই আমাদের তুষার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখছে, আর এই এরিয়াটাও খুব সুন্দর, খুব জমজমাট। তো আমরা যে রেস্টুরেন্টটা খুঁজেছিলাম, খুঁজতে খুঁজতে এই জায়গায় আসছি। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ হলো টেম্পোরারি, যখন জাহাজ আসে এটাকে উঠে ফেলানো হয়। যেমন সিগন্যাল দিতেছে, দেখছেন সিগন্যাল দিতেছে, কারণ এই ব্রিজটা থেকে যাতে সবাই নেমে যায়। প্রচুর লোক, সবাই খুব অ্যাক্সিডেন্ট বিষয়টা দেখার জন্য কি ঘটতেছে এখানে। দেখেন একটা শিপ আসতেছে, ওই শিপটা আসলে এখানে এটা নিচ দিয়ে যাবে। তো এটা কি হবে আমি আসলে বুঝতে পারবো। এখানে ব্রিজটা কীভাবে সরানো হইতেছে, প্রযুক্তি কোথায় চলে আসছে। এখন দেখেন ব্রিজটা পুরো সরা ফেলানো হইতেছে। ব্রিজটা একদম মাঝখানে চলে যাবে, আর ঘুরতে ঘুরতে মাঝখানে চলে যাবে। তারপরে ওই জাহাজগুলো এখান থেকে অন্য জায়গায় সরবে আস্তে আস্তে। পুরো ব্রিজটা একদম মাঝখানে সোজা হয়ে থাকবে, আর পুরো নদীটা এখানে খালি হয়ে যাবে। দেখছেন এখানে পুরো খালি হয়ে যেতেছে অলরেডি। আর মানুষ, প্রচুর মানুষ এখানে, লোকারণ্য। দেখেন ব্রিজটা পুরোপুরি এখন মাঝখানে চলে গেছে, পুরো নদী খালি মোটামুটি। দেখেন নদীটা পুরোপুরি খালি হয়ে গেছে। এখন এই দেখেন জাহাজটা, এই যে ক্রুজটা এখানে এখন ক্রুজ করবে এই দিক দিয়ে। ক্রুজেতে এমন কোনো লোক নাই, কিন্তু এই ক্রুজের জন্য আজকে পুরো ব্রিজটা সরানো হয়েছে। সত্যি অবিশ্বাস্য, অনেক অনেক সুন্দর এই এরিয়া, অনেক ভালো লাগছে আমার কাছে। এটা হলো গদান্সকের প্রধান আকর্ষণ, এই ওল্ড টাউন প্লাস যেখানে ক্যানেল চলে গেছে বা নদী। এটা নদী, এই নদীটা হলো সমুদ্রের সাথে সরাসরি কানেক্টেড, মলদ্বীপের সাথে। আর নদীর নামটা হলো মাতলাওয়া। তো এই নদীটা সরাসরি সমুদ্রের সাথে কানেক্টেড। আর এখানে দেখেন রেস্টুরেন্ট, হোটেল, এই চারিদিকে পুরানো বিল্ডিং, নতুন বিল্ডিংয়ের সমন্বয়। কিন্তু পুরোপুরি এটার সাথে আমস্টারডাম বলেন কিংবা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সাথে এটা তুলনা করতে হয়। অনেক 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 সুন্দর। দুটা শহরের থেকে কোনো অংশে কম নাই সব, কিন্তু এই শহরটা কিন্তু আন্ডাররেটেড, অতটা পপুলার না, বিশেষ করে আমাদের দেশের মানুষের কাছে। পোল্যান্ডের আপনি যদি ট্যুরিজমের সেন্টার বলতে চান, এই শহরকে আপনার বলতে হবে। তারপর আপনার পোল্যান্ডের যে রাজধানী, সেখানকার কথা বলতে পারেন। আর পোল্যান্ডে আরও অনেক অনেক শহর আছে যেখানে অনেক ইতিহাস ঐতিহ্য আছে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে কিন্তু অনেক অনেক হিস্টোরিক্যাল ব্যাপার আছে। তা আমি মুগ্ধ এখানে আসে ভর্তি আর কি। আপনি এখানে যে টাকা ইনভেস্ট করে আসবেন, ওই টাকাটা উঠে আসবে। পুরাই চকচকে একটি শহর। আর তারপর এখানে বিচ, এক জায়গায় আপনি এত কিছু কিন্তু পাবেন না। নেদারল্যান্ডসের আমস্টারডামে পাবেন না, কোপেনহেগেনে কিছুটা পাইতাম, কিন্তু কোপেনহেগেনে যে বিচগুলো ওগুলো এতটা সুন্দর না। আজকে যে বিচটা আমরা এখানে দেখলাম, খুবই সুন্দর একটা বিচ, খুব অর্গানাইজড।
অনেক অনেক সুন্দর, মানে আমরা যত হাঁটতেছি তত মুগ্ধ হইতেছি। হাঁটতে হাঁটতে দেখেন ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এই আরেকটা ব্রিজে আসলাম। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেকগুলো ব্রিজ এই নদীর উপর দিয়ে, এখানে ধাপে ধাপে ব্রিজ। শুধু ওই ব্রিজটা দেখলাম যে যেটা প্রযুক্তি কী বলে, একটা আধুনিক ইয়ার, ওই ব্রিজটা হলে আপনি মুভমেন্ট করা যায়, এই ব্রিজ মুভমেন্ট করা যায় না। আর এইসব বিষয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যে নিচ দিয়ে অ্যাটলিস্ট ছোটো ছোটো যে বোটগুলো এগুলো যেতে পারবে। আর আমরা যে রেস্টুরেন্টটা এতক্ষণ ধরে খুঁজতেছি 1-1.5 ঘন্টা ধরে, এই রেস্টুরেন্টটা আমরা অবশ্যই আবিষ্কার করলাম। বলো যে নদীর ভিতরে এই রেস্টুরেন্টটা ভাসমান রেস্টুরেন্ট। এখানে দেখেন এই যে ভাসমান করা আছে, এই রেস্টুরেন্টের খাবার নয়, খুব 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 ইন্টারেস্টিং। আর নিচে দেখেন শাপলা ফুলের আমরা দেখতেছি, গাছ দেখতেছি। শাপলা ফুল যদিও নাই। এই যে আমরা যে ভাসমান রেস্টুরেন্টের ভিতরে উঠলাম, এখানে 4 জনের জন্য খুব সুন্দরভাবে সিট খালি আছে। আর এখানে দেখেন ফুল গাছ লাগানো আছে, আর এই পাশে হলো নদীটা, আর ওই পাশে দেখতেছেন বিল্ডিংগুলো, খুব কালারফুল বিল্ডিং। দেখেন পুরোপুরি ফুল, শুধু আমাদের একটা সিট খালি ছিল। Dziwne que nie jest. Sałatami i jeszcze chleb, zostają chleb jest? Możemy dodać. Tak. এখানে ভাই হলো পোলিশ ভাষায় এখানে এক্সপ্লেন করতেছে কী কী খাবার নিতে হবে, কী কী আসে বিষয়গুলো সে পোলিশ ভাষায় এক্সপ্লেন করতেছে। তারা আগে খাইছে এই জায়গায়, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তো তারা আমার ধরনের সেম খাবারটি অর্ডার করতেছে। তো খাবারটা আসলে আপনাদের খাবারটা অবশ্যই দেখাবো। আমার খাবার চলে আসলাম, আর আমরা একটা খাবার অলরেডি খাচ্ছি। এখানে আছে মাছ, Zielona papryka. দেখেন মাছ দিয়ে মাছ ভাজা আর কি, Ten খুব টেস্টি, খুবই টেস্টি। আর হলো এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, gulmuricie আর góra. এখানে একটা সবজি জাতীয় কিছু একটা। টিপস টিপস Pieprz, pieprz, pieprz. এই মাছের নাম জানি কি বলছেন ভাইয়া? স্যালমন। ও স্যালমন, স্যালমন মাছ। আর এখানে আছে এখানে কিছু সবজি টবজি বিভিন্ন জিনিসপত্র, এগুলো তো চিনেন আপনারা। এগুলো পুরো একটা হেলদি খাবার, আর আমাদের ভাইয়া সবসময় আমাদের হেলদি খাবার সাজেস্ট করে, যেন আমরা ভাইয়ের সাথে থাকি, আমরাও হেলদি হয়ে যেতেছি। খাওয়া শুরু করবো আমরা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাবারে কত কোনো রিভিউ টিভিউ না, ভাই রিভিউটা ভাই দিবে, আমি যেতে দিতে পারতেছি না, একদম ভরপুর গলা পর্যন্ত হয়ে গেছে। এলে বিষয় অনেক এক্সপেন্সিভ ছিল খাবারটা, আমাদের 4 জনের বিল আসছে প্রায় 450 টাকার মতো। আর মেন বিষয় হলো খাবার, যেহেতু এক্সপেন্সিভ মাছ, এক্সপেন্সিভ পরিবেশে আমরা খাইছি। এটা পোল্যান্ডের ভিতরে অন্যতম এক্সপেন্সিভ এরিয়া বলতে পারেন এখানে, এই এরিয়াটাকে। আমরা নতুন জায়গা যদি ভাইয়া বললো, এখানে খুব ইন্টারেস্টিং, কালারফুল, অনেক ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। আমরা ওখানে গিয়ে এখন অ্যাক্টিভিটিস দেখবো। আর দেখেন কী পরিমাণ মানুষের ভিড়। হ্যালো 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 যাই না, এখানে কোনো একটা প্রতিযোগিতা চলতেছে, এক্স্যাক্টলি যাই না কি, মানুষ ঝুলে আছে, আরও সব লোক ভিড় করতেছে এখানে। আর এখানে গান বাজানোর মেন স্কোয়ার। এটা হলো অন্যতম একটা গুরুত্বপূর্ণ এরিয়া। এখানে আমরা জেদান্স শহরে, মানে যে ওল্ড টাউন, ওইটার একটা মানে আপনি এটা প্রধান গলি বলতে পারেন। এখানে সবচেয়ে বেশি লোকের আনাগোনা থাকে। তো আমাদের রোমানিয়া যে ওল্ড টাউন, ওইখানে হলো প্রচুর নাইট ক্লাব, এখানেও আছে নাইট ক্লাব। তো আমার মনে হয় রোমানিয়ার মধ্যে এত বেশি হবে এখানে। মানুষ কি পরিমাণ, থাউজেন্ড পিপল। এখানে একটা ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ারের সামনে সবাই ছবি তোলে। এখন রাত যেহেতু আমরা ছবি তুলবো না এখন। বন্ধুরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, সরি হাঁটতে হাঁটতে না, গাড়িতে করে। প্রায় 2 ঘন্টা প্লাস, 200 কিলোমিটার উপরে এখান থেকে দূরত্ব এই বাসা থেকে। আর এই ভাইয়ের বাসা, এই পিছনে বাসা দেখতেছেন, এটা ভাইয়ের বাসা। আর নিচে হলো রেস্টুরেন্ট, শেখ কাবাব রেস্টুরেন্ট, আপনারা দেখতেছেন এখান থেকে। এখন আমি বাসায় যাব, ঘুমাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।